আসসালামু আলাইকুম। 18 বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শোনাম। চ্যালেঞ্জ হলেও একই দিনে ইসিকে নির্বাচন ও গণভোট করতে হবে। অর্থ উপদেষ্টা, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পুলিশকে দেওয়া হবে বডি ক্যামেরা। সংস্কার অব্যাহত থাকলে 5 বছরে মামলা জট অর্ধেকে নেমে আসবে আশা আইন উপদেষ্টার। ডিজিটাল কার্যক্রমের কারণে পারিবারিক আদালতে দুর্নীতিও কমবে, রিজওয়ানা হাসান। গণমাধ্যমকে রাজনৈতিক প্রভাব বলয় থেকে বেরিয়ে আসার আহ্বান রাজনীতিবিদদের। গণতন্ত্র উত্তরণে সাংবাদিকদের জোরালো ভূমিকা পালনের তাগিদ। রাষ্ট্রের মানসিকতার পরিবর্তন না হলে সাংবাদিক হয়রানি বন্ধ হবে না, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। মত প্রকাশের স্বাধীনতা কতটা সুরক্ষিত প্রশ্ন ব্যারিস্টার সারা হোসেনের। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হৃৎপিণ্ড ও ফুসফুসের সংক্রমণ, এভার কেয়ার হাসপাতালে 24 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। চ্যালেঞ্জ হলেও ইসিকে নির্বাচন আর গণভোট একই দিনে করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচন আর গণভোট একসাথেই হয়, তবে এতে খরচ বাড়বে। এজন্য তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে বলেও জানান। অর্থ উপদেষ্টা বলেন, স্পর্শকাতর ভোট কেন্দ্রগুলোতে পুলিশকে বডি ক্যামেরা দেওয়া হবে। সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বৈঠকে অর্থ উপদেষ্টা আরও জানান, দাম বাড়তে থাকায় কিছু চাল আমদানি করা হবে। আমার মনে হয় চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে, একই দিনে করা, তাই না? যেটা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছে আমরা, এটা প্রধান উপদেষ্টা বলে দিয়েছে একদিকে করা, কারণ 2 দিন করা জিনিসটা মানে এত এন্টায়ার জিনিস রিটার্নিং অফিসার মোবিলাইজ করা, আপনি জানেন এটা খুব সোজা কাজ না। নির্বাচন পরবর্তী সরকার বর্তমান সংস্কারের ধারা অব্যাহত রাখলে আগামী 5 বছরের মধ্যে মামলার জট 50% কমে যাবে বলে দাবি করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এছাড়াও দেশব্যাপী 1/3 মামলা লিগ্যাল এইডের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। সকালে ঢাকা মহানগর আদালতের কনফারেন্স রুমে ঢাকা ও চট্টগ্রামে 2টি পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পারিবারিক সহিংসতার শিকার নারীর জন্য এ উদ্যোগ টিকিয়ে রাখা গেলে বিচারিক ব্যবস্থায় বিপ্লব ঘটবে। মনির হোসেন তপু রিপোর্ট। কেউ আসেন পরিবারের সদস্যদের বিরুদ্ধে নির্যাতনের মামলা নিয়ে, কেউ বা আসেন স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে। এমনই নানা অভিযোগে পারিবারিক আদালতে মামলা করেন ভুক্তভোগীরা। বর্তমানে দেশের পারিবারিক আদালতে মামলার সংখ্যা ৭৪,০০০-এরও বেশি, যার মধ্যে ৫,০০০-এর অধিক মামলা ঝুলে আছে 5 বছরেরও বেশি সময় ধরে। এসব মামলার মধ্যে ঢাকার 3টি পারিবারিক আদালতেই বিচারাধীন ৯,৬১১টি মামলা। এমন সব মামলার প্রক্রিয়া সহজ করতে অন্তর্বর্তী সরকার ঢাকা ও চট্টগ্রামের 2টি আদালতে পারিবারিক সেবা কার্যক্রম চালু করল। এর উদ্বোধন করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে 1/3 মামলার সমাধানের উদ্যোগ নিয়েছে সরকার। এটা হচ্ছে জাস্ট আপনার শুধু মামলা দায়ের করা না, নথি ব্যবস্থাপনা আছে, শুনানি আছে, রায় আছে, সবকিছু অনলাইনে হয়ে যাবে। এটাকে আমরা একটা পেপারলেস কোর্টও বলতে পারি। ভোগান্তি কমবে, সময় বাঁচবে, দুর্নীতি কমবে, খরচ কমবে, এটা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পারিবারিক সহিংসতার শিকার নারীর জন্য ডিজিটাল কার্যক্রমের এই উদ্যোগ টিকিয়ে রাখা গেলে বিচার ব্যবস্থায় বিপ্লব ঘটবে। নারী জাতির জন্য যারা নির্যাতিত এবং নানান অবিচারের শিকার, এবং যে সমস্ত শিশুরা পারিবারিক সহিংসতা এবং বিদ্বেষের শিকার, তাদের জন্য আসলে অনেক বড় একটা বিচারের বার্তা নিয়ে এসেছে। সরকারের এ ধারাবাহিকতা পরবর্তী সরকার ধরে রাখবে বলে আশাবাদ জানান সরকারের এই উপদেষ্টারা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। গণমাধ্যমকে রাজনৈতিক প্রভাব থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা।
বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিজেএসসি আয়োজিত মতবিনিময় সভায় তারা এই আহ্বান জানান। গণতন্ত্র উত্তরণে সাংবাদিকদের জোরালো ভূমিকা পালনের তাগিদ দেন বক্তারা। এই সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক দলগুলো সাংবাদিকদের পকেটে নিতে চায় না, উল্টো তারা নিজেরাই পকেটে ঢুকে যায়। স্বাধীন গণমাধ্যম গড়ার লক্ষ্যে কমিশন গঠন করা হলেও কর্মকাণ্ড নেই বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। সভায় বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ নিরপেক্ষতার সাথে রাজনৈতিক দলগুলোকে শাসন করার আহ্বান জানান। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে সাংবাদিকদের অবদানের কথা স্মরণ করে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সাংবাদিকদের পারিশ্রমিক এবং যথাযথ সম্মানী প্রাপ্তিতে আইনি অধিকার প্রয়োজন বলে মত দেন। আপনাদের সাংবাদিকদের তো অনেকগুলো ইউনিয়ন আছে, বিএফইউজে, বিজেইউসি, আবার দুই দলের দুই ভাগ আছে, 3 ভাগ। তো নিজেরাই তো আপনারা দলীয় হয়ে যাচ্ছে। রাজনৈতিক দলগুলো তো আপনারা কাউকে পকেটের মধ্যে নিতে চায় না। আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু দ্যাট বিকামস এ প্রবলেম। আমরা দেখেছি গত 15 বছর নিজেরাই উদ্যোগী হয়ে আপনারা ফ্যাসিজমকে সমর্থন করেছেন। এটা আমাদের ঢাকা, এই দেশের মানুষের ঢাকা। তো সেই জায়গাগুলোতে আপনাদেরও কমিটমেন্টের প্রয়োজন আছে যে আপনারা ওই জায়গাগুলো থেকে নিজেরা বাইরে থাকবেন। আপনাদের কমিটমেন্ট থেকে জনগণের কাছে আপনারা স্বাধীন সাংবাদিকতা করবেন। প্রোপাগান্ডাবিহীন নৈর্ভিত্তিক এবং নিরপেক্ষ জায়গা থেকে সাংবাদিকতা, গুজব অপতথ্যের বিরুদ্ধে দাঁড়ানো এবং জনগণের পক্ষে সাংবাদিকতা, গণমানুষের মাধ্যম হিসেবেও গণমাধ্যমের ভূমিকা পালন করার যে দিকগুলো আছে সেই দিকে রাজনৈতিক দলগুলো এবং সংবাদ মাধ্যম এবং তাদের কর্মীরা যারা আছেন, সাংবাদিকরা, আমরা সকলে সমন্বিতভাবে কাজ করব। রাষ্ট্রের মানসিকতার পরিবর্তন না হলে সাংবাদিক হয়রানি বন্ধ হবে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে সিজিএস এর গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল একথা বলেন। ডিসেম্বরের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা প্রত্যাহার করা হবে জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের জন্য সব ধরনের নিবর্তনমূলক আইন বাতিল করতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যারা ক্ষমতায় আসবেন তারা সাংবাদিকদের নিবর্তনমূলক আইন ব্যবহার করবেন না বলেও আশা প্রকাশ করেন তিনি। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, সাংবাদিকদের ন্যারেটিভ চেঞ্জ করতে হবে যাতে তারা নিজেদের বলিষ্ঠতা বজায় রাখতে পারে। ডিজিটাল অ্যাক্টের বিষয়ে আসাদুজ্জামান বলেন, রাষ্ট্রের নাগরিক অধিকার ও সাংবাদিকদের অধিকার রক্ষায় এই আইনটি জরুরি। ভয়ের সংস্কৃতি যেন এদেশে আর ফিরে না আসে, সে কারণেও এই আইনটি প্রয়োজন। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা কতটা সুরক্ষিত তা নিয়ে প্রশ্ন তোলেন। তো নর্মস ভুলে যে নাগরিককে হেয় প্রতিপন্ন করছেন, বিভ্রান্ত করছেন মানুষকে, এইটার থেকে মুক্তির জন্য আপনারা একটা ফর্মুলা বের করেন, যে ফর্মুলায় আসলে নাগরিকরাও সুরক্ষিত হবে। আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন, আপনাদের ন্যারেটিভও চেঞ্জ করতে হবে। ন্যারেটিভটা হলো, আমি বিশ্বাস করি যেটা, সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে যেমন কণ্ঠ উচ্চারণ করবেন, নাগরিকের অধিকার সুরক্ষায়ও আপনারা কণ্ঠ উচ্চারণ করেন, যৌথভাবে আপনারা করেন। দেখেন, বাংলাদেশের ইতিবাচক পরিবর্তন আমরা চাই। জুলাই গণ আন্দোলনে রামপুরায় 28 জনকে হত্যার অভিযোগে মানবতার বিরুদ্ধে অপরাধের মামলায় কর্নেল রেদওয়ানুল ইসলাম, সাবেক মেজর রাফাত বিন আলম, খিলগাঁওয়ের সাবেক এডিসি রাশিদুল ও সাবেক ওসি মশিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী 4 ডিসেম্বরের দিন ঠিক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালতে উপস্থিত 2 সেনা কর্মকর্তা তাদের পরবর্তী শুনানি ভার্চুয়ালি করার আবেদন করলে আদালত তাৎক্ষণিকভাবে এই বিষয়ে সম্মতি দেয়নি। এর আগে সকালে কর্নেল রেদওয়ানুল ও মেজর রাফাত বিন আলমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পলাতক 2 জনের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। অপরদিকে ট্রাইব্যুনাল 2 জুলাই শহীদ আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ 30 জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ 27 নভেম্বর ধার্য করেন ট্রাইব্যুনাল। এছাড়াও ট্রাইব্যুনাল 1-এ চাংখারপুল শিক্ষার্থী শাহরিয়ার খান আনাজ সহ 6 জনকে হত্যা মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করছেন আসামি পক্ষের আইনজীবীরা।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হৃৎপিণ্ড ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রেখে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন এভারকেয়ার হাসপাতালে গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডাক্তার FA সিদ্দিকী। রাতে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। FM সিদ্দিকী জানান, বেগম খালেদা জিয়াকে 24 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানী এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভর্তি করা হয়। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক SZM জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে কিছু পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। টেস্টের রিপোর্টগুলো পাওয়ার পর চিকিৎসা পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 79 বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। যে উনি যাতে দ্রুত হসপিটালে শিফট করে, কারণ অনেক পরীক্ষা বাসায় করা সম্ভব হয় না। যে চিকিৎসা শুরু হয়েছে, পরীক্ষা নিরীক্ষার রেজাল্ট কি আসে এবং এর পরবর্তীতে উনি কি ধরনের রেসপন্ড করে, সেজন্য ওনাকে আনা হয়েছে। আমরা আশা করছি যে পরীক্ষা নিরীক্ষার পরবর্তীতে ওনার শারীরিক অবস্থার উন্নতির উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নেওয়া যাবে, মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে কবে নাগাদ ওনাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া যাবে। ম্যাডাম খালেদা জিয়া আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটিং সিস্টেমে প্রবাসে অবস্থানরত বাংলাদেশি ভোটারদের ভোট গ্রহণ নিশ্চিত করতে ডাক বিভাগের সাথে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় সম্মেলন কক্ষে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা, নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী, প্রবাসী বাংলাদেশি এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে যাতে সহজেই ভোট দিতে পারেন, এই বৈঠকে সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এছাড়া পোস্টাল ভোটিং সহজ ও নিশ্চিত করতে নির্বাচন কমিশন ডাক বিভাগের সাথে যেসব বিষয় সমন্বয় করবে তাও এই বৈঠকের আলোচনায় উঠে এসেছে। এতে নির্বাচন কমিশনারদের সাথে ডাক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে ফুল কোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। আগামী 27 নভেম্বর বিকেল 3টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার আতিকুস সামাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা গেছে, ফুল কোর্ট সভায় অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছেড়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। সকালে ড্রক এয়ারের একটি ফ্লাইটে সফর সঙ্গী সহ ঢাকা ছাড়েন তিনি। তাকে বিদায় জানাতে বিমানবন্দরের উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং বাণিজ্য ও বেসামরিক বিমান উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এ সময় তাকে সশস্ত্র সালাম জানায় সেনা সদস্যরা। এর আগে শনিবার সকালে 3 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন শেরিং তোবগে। বর্ণিল আয়োজনে শেষ হল গারোদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ওয়ানগালা বা নবান্ন উৎসব। 3 দিনের এই আয়োজনে ঐতিহ্যবাহী পোশাকে বিশেষ প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে অংশ নেয় গারো সম্প্রদায়ের মানুষ। শেরপুর প্রতিনিধি আব্দুর রহিম বাদল ও জামালপুর প্রতিনিধি লুৎফর রহমানের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। সীমান্তবর্তী জামালপুরের বক্সিগঞ্জের দিগনাকুলার ধর্মপল্লীতে ভোরের আলো ফোটার সাথে সাথেই শুরু হয় ওয়ানগালা বা নবান্নের আয়োজন। শস্য দেবতাকে কৃতজ্ঞতা জানিয়ে নতুন ফসল ঘরে তোলার অনুমতি চাইতেই গারো সম্প্রদায় পালন করে এই ধর্মীয় উৎসব। তাদের বিশ্বাস, শস্য দেবতা মিসিস হালজংয়ের উপরই নির্ভর করে ফসলের ভালো ফলন। শুরুতে থক্কা অনুষ্ঠান, শস্য দেবতার উদ্দেশ্যে ফসল উৎসর্গ, প্রবেশগীতি, প্রার্থনা, বাণীপাঠ, উপদেশ ও অর্পণ গীতি সহ নানা আনুষ্ঠানিকতা শেষে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় এই উৎসব। ওয়ানগালা ঘিরে বসে মেলাও, যেখানে গারোদের নিজস্ব খাবার, পোশাক আর ঐতিহ্যবাহী নানা সামগ্রীর দেখা মেলে। ওয়ানগালা মূলত আসলে ধন্যবাদ কৃতজ্ঞতার অনুষ্ঠান। এটা গারোদের প্রধান উৎসব। এটা আমরা প্রত্যেক বছর সেই ওয়ানগালা অনুষ্ঠান ভালোভাবে জাঁকজমকভাবে পালন করে আসি।
ওয়ানগালা হলো আমাদের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মিলে পালন করার চেষ্টা করি। শস্য দেবতার যে সৃষ্টিকর্তা, তিনি আমাদের আদি পুরুষকে বীজ দিয়েছিল যে তুমি এই বীজগুলা পাহাড়ে বনে ঝুম চাষ করো, ফসল উৎপন্ন করো। আর এত ফসল উৎপন্ন হয়েছে যার জন্য এই শীতের আগমনে তারা ফসল কাটা শেষ হলে শস্য দেবতাকে ধন্যবাদ দিতে। শেরপুরের ঝিনাইগাতির মরিয়মনগর ক্রিশ্চিয়ান মিশনের উদ্যোগে উৎসবের উদ্বোধন করেন ঢাকা মহাধর্মপ্রদেশের কার্ডিনাল বিশপ প্যাট্রিক ডি রোজারিও। ধর্মীয় আচারের পর ঐতিহ্যবাহী নাচ আর সাংস্কৃতিক আয়োজনে অংশ নেয় গারো সম্প্রদায়ের মানুষেরা। এই সময় নিজেদের ঐতিহ্যবাহী পোশাক আর মাথায় পড়ে খুতুপে নামের কারুকাজ করা পাগড়ি। বাসায় রান্না হয় ঐতিহ্যবাহী খাবার, বসে মেলাও। গারো সম্প্রদায় ছাড়াও ওয়ানগালার উৎসবে অংশ নেন সাধারণ বাঙালিরাও। দেশ ও জাতির জন্য মঙ্গল কামনা করা হয় ওয়ানগালার প্রার্থনায়। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, ঐতিহাসিক, অর্থনৈতিক ও প্রশাসনিক গুরুত্ব বিবেচনায় কুমিল্লা অঞ্চলে পূর্ণাঙ্গ বিভাগ হওয়া সময়ের দাবি। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও জনসেবায় উন্নয়নের জন্য দ্রুত কুমিল্লা বিভাগ ঘোষণার আহ্বান জানানো হয়। এ সময় প্ল্যাকার্ড, ব্যানার হাতে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। পরে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দাবি পূরণ না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। এখন পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বাংলাদেশ সি স্যুট অ্যাওয়ার্ডস 2025-এ সিইও অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হলেন ওয়ালটন মাইক্রোটেকের নিশাত তাসনিম সূচি। বার্ষিক 100 কোটি টাকার কম বিজনেস রেভিনিউ প্রতিষ্ঠানের ক্যাটাগরিতে তাকে এ সম্মাননা দেওয়া হলো। এছাড়াও সেলস ডিরেক্টর অব দ্য ইয়ার হয়েছেন ওয়ালটনের হেড অব ডিস্ট্রিবিউটর ফিরোজ আলম। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে এ আয়োজনের চতুর্থ আসরে এ সম্মাননা দেওয়া হয়। এই সময় সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন ওয়ালটন মাইক্রোটেকের সিইও নিশাত তাসনিম সূচি এবং হেড অফ ডিস্ট্রিবিউটর ফিরোজ আলম। এবছর দেশের ব্যবসায়িক খাতে 24 জন শীর্ষ ব্যক্তিত্বকে এ সম্মাননা দেওয়া হয়। এদিকে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে অনলাইন ইউপিএস ব্যাটারি, স্মল অ্যাপ্লায়েন্স ব্যাটারি ও মোটরসাইকেল ব্যাটারি উৎপাদন এবং বাজারজাত করে আসছে ওয়ালটন মাইক্রোটেক কর্পোরেশন। গত মৌসুমের লোকসান পোষাতে জয়পুরহাটের মাঠে মাঠে শুরু হয়েছে আলুর চাষ। তবে ব্যবসায়ীদের সিন্ডিকেটে সার সংকটে বিপাকে কৃষকরা, অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে হাতিয়ে নিচ্ছেন অতিরিক্ত টাকা। ডিলাররা বলছেন, চাহিদা অনুযায়ী বরাদ্দ না পাওয়ায় কৃষকদের চাহিদা মেটানো যাচ্ছে না। তবে কৃষি বিভাগ বলছে, জেলায় সারের সংকট নেই। বেশি দামে বিক্রির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। দেশের আলু উৎপাদনের অন্যতম জেলা জয়পুরহাটে প্রতি বছর প্রায় 10 লাখ মেট্রিক টন আলু উৎপাদিত হয়। গত মৌসুমে আলুতে চরম লোকসান হওয়ায় এবার লাভের আশা কৃষকের। তবে সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ চাষিদের। সব এলাকাতেই ফসফেট পাওয়া যাচ্ছে না, কোনো গুণগত যা পাওয়া যাচ্ছে না, তোমার এলা সার পাওয়া যাচ্ছে। এখন তো আলুর আমাদের দরকার হলো ফসফেট সারেরই হলো 1 নম্বর। স্লিপ দেবে না 200 টাকা বেশি, স্লিপ চালে সার নেয়। স্লিপ ছাড়া সার নিলে স্লিপ সার পাওয়া যায়, কিন্তু আমার স্লিপ চালে স্লিপ দিবে না তারাই। আমরা জমি রেডি করে আমরা সার না থাকার কারণে আমরা আলু কাটতে পারছি না। 5-6 বিঘা আলু লাগা লাগবে, আর সার পাচ্ছি 4 বস্তা। চাহিদা অনুযায়ী বরাদ্দ না পাওয়ায় কৃষকদের সারের চাহিদা মেটানো যাচ্ছে না বলছেন ডিলাররা। কৃষকের চাহিদা ড্যাপ আর পটাশের বেশি, সেই তুলনায় আমাদের সরবরাহ কম থাকায় আমরা কৃষকের চাহিদা অনুপাতে মাল সরবরাহ করতে পারতেছি না। সরকারের কাছে আমাদের বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের ডিএপি সার, টিএসপি সার, এমওপি সারের বরাদ্দটা আরও বৃদ্ধিকরণ করা হোক। জেলায় সারের সংকট নেই জানিয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। যদি কোনো কৃষক ভাই অভিযোগ করে যে যাদের কাছে দাম বেশি যাচ্ছে, এবং সেটা আমাদের উপজেলায় যোগাযোগ করলে আমরা তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো, এবং দরকার হলে ইসো সাহেবকে ওখানে গিয়ে তার সরকারি দামে তার যে সার দরকার সেটা তাকে সরবরাহ করা হবে। জেলায় এবার 39,000 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ লক্ষ্য পূরণে সারের সংকট দূর করতে দ্রুত সিন্ডিকেট ভাঙার দাবি কৃষকদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার অর্থ সংবাদ। মুন্সিগঞ্জ বাজারে শীতের সবজির সরবরাহ বেড়েছে। নতুন সবজির দাম চড়া হলেও কিছু কিছু সবজিতে দর কমেছে। প্রধান সড়কের পাশে এসব তাজা সবজির পসরা ঘিরে পাইকার ও সাধারণ ক্রেতাদের রয়েছে উপচে পড়া ভিড়। মুন্সিগঞ্জ প্রতিনিধি ফরিদুল হাসান ফরিদের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। মুন্সিগঞ্জ শহরের প্রধান সড়ক এটি। খুব ভোরেই সরাসরি ক্ষেত থেকে আনা শাকসবজির পসরা বসিয়েছেন কৃষক ও পাইকাররা। সবজি বিক্রেতাদের হাঁকঠাকে জমজমাট পুরো এলাকা। নতুন সবজির দর চড়া হলেও কিছু কিছু সবজিতে দর কমেছে কেজিতে 10 টাকা পর্যন্ত। হাটটিতে নতুন আলুর দাম এখনো হাঁকা হচ্ছে কেজি প্রতি 140 টাকা করে। তবে হিমায়িত পুরনো আলুর দর এখনো 15 থেকে 20 টাকা কেজি। এই হাটে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টায় বিক্রি হয় 20 থেকে 25 মেট্রিক টন সবজি। সবজির দাম এখনো কমেনি। সবজির দাম আগের মতোই ছিল, এখনো আছে, কিন্তু অনেক সবজি পাওয়া যাচ্ছে, কিন্তু বাজারের দাম কমেনি। এখন এই এলাকার সবজি ভরা মৌসুম, আমদানিও যথেষ্ট, কিন্তু দাম কমতেছে। 3টা দোকানে, একটা দোকানে উস্তাদ দেখলাম 100 টাকা কেজি, একটা দোকানে দেখলাম 80 টাকা কেজি, আবার একটা দোকানে দেখলাম হইলো 50 টাকা কেজি। তো উস্তাদ তো একই। ক্রেতাদের অভিযোগ, কারসাজির কারণে ভরা মৌসুমেও সবজির দর কমছে না। পাইকারদের কাছে বা যাদের কাছে ক্রয় করি তাদের কাছে জিজ্ঞেস করার পরে বিগত দিনে বৃষ্টি হয়েছে প্রচুর, ফসলাদি নষ্ট হয়ে গেছে, সারের দাম বেশি, কীটনাশকের দাম বেশি, বীজের দাম বেশি, উৎপাদন হয়, এইসব কষ্ট দেখায়। আসলে কি এটা সিন্ডিকেটেরই কারসাজি না আড়তদারদের কারসাজি না কৃষকদেরই কারসাজি? নতুন আলু 140 টাকা কেজি, মূলা হচ্ছে 50 টাকা কেজি, কালা বেগুন হচ্ছে 40 টাকা কেজি, আর তাল বেগুন হচ্ছে 140 টাকা কেজি। এদিকে সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে বলে জানায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সিন্ডিকেট সহ কোনো মধ্যস্বত্বভোগী যাতে কোনো ধরনের এই সবজির মূল্য বৃদ্ধি করতে না পারে, সেজন্য প্রশাসনিকভাবে আমরা মনিটরিং অব্যাহত রেখেছি। জেলায় এবার 2900 হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এখন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। দলের বিধায়ক হুমায়ুন কবির ভারতীয় সংবাদ সংস্থা ANI-কে জানান, আগামী 6 ডিসেম্বর এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। তিনি বলেন, এটি নির্মাণ শেষ হতে 3 বছর লাগবে। বিভিন্ন মুসলিম নেতা এ অনুষ্ঠানে যোগ দেবেন। বাবরি মসজিদ ধ্বংসের 33তম বার্ষিকীতে কেন্দ্র করে এ ঘোষণা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের এই নেতা। বর্তমানে এই ঘোষণাকে ঘিরে রাজ্যটিতে ব্যাপক রাজনৈতিক বিতর্ক চলছে। এরই মধ্যে এই ঘোষণার তীব্র সমালোচনা করেছেন বিজেপির মুখপাত্র ইয়াসের জিলানি। তিনি অভিযোগ করেন, ভোটের স্বার্থে সচেতনভাবে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। এবার খেলার খবর। সুপার ওভারে হেরে স্বপ্নভঙ্গ হলেও বাংলাদেশ এ দলের। রাইজিং স্টার্স এশিয়া কাপের শিরোপা লড়াইয়ে পাকিস্তান শাহিনসের কাছে সুপার ওভারে হেরে রানার্স আপ হয়েছে আকবর আলীরা। রোববার রাতে কাতারের দোহায় পাকিস্তানকে মাত্র 125 রানে আটকে দেন রিপন মণ্ডল, রাকিবুল হাসানরা। জবাবে ব্যাটিং বিপর্যয়ের পর রিপন সাকলাইনদের কল্যাণে বাংলাদেশের সমান 125 রান করে টাই ম্যাচ গড়ার সুপার ওভারে। আউট হওয়ার মাত্র 6 রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাবে 4 বলে জয় পায় পাকিস্তান। রাইজিং স্টার্স এশিয়া কাপের প্রথম আসরের চ্যাম্পিয়ন হলো পাকিস্তান শাহিনস। ইমার্জিং দলের হিসেবে এটি তাদের সর্বোচ্চ 3য় এশিয়া কাপ শিরোপা। এর আগে প্রথম 6 আসরের টুর্নামেন্টের নাম ছিল ইমার্জিং এশিয়া কাপ। ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে উঠে আরও একটি রেকর্ড গড়ল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ভোরের প্রতিযোগিতার সেমিফাইনালে তারা 4-0 গোলে বিধ্বস্ত করে এফসি সিনসিনাটিকে। তাতে ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো LMSA ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে উঠল ইন্টার মায়ামি।
টিকিউএল স্টেডিয়ামে খেলার ১৯ মিনিটে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইন্টার মায়ামি। বিরতি থেকে ফিরে ৫৭ মিনিটে মাতে সিলভাত্রিওর ব্যবধান দ্বিগুণ করেন। ৬২ ও ৭৪ মিনিটে তাদের আলেন্দ্রে আরও ২টি করে গোল করলে মায়ামির বড় জয় নিশ্চিত হয়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। চ্যালেঞ্জ হলেও একই দিনে ইসিকে নির্বাচন ও গণভোট করতে হবে। অর্থ উপদেষ্টা, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পুলিশকে দেওয়া হবে বডি ক্যামেরা। সংস্কার অব্যাহত থাকলে ৫ বছরে মামলা জট অর্ধেকে নেমে আসবে আশা আইন উপদেষ্টার। ডিজিটাল কার্যক্রমের কারণে পারিবারিক আদালতে দুর্নীতিও কমবে, রিজওয়ানা হাসান। গণমাধ্যমকে রাজনৈতিক প্রভাব বলয় থেকে বেরিয়ে আসার আহ্বান রাজনীতিবিদদের। গণতন্ত্র উত্তরণে সাংবাদিকদের জোরালো ভূমিকা পালনের তাগিদ। রাষ্ট্রের মানসিকতার পরিবর্তন না হলে সাংবাদিক হয়রানি বন্ধ হবে না, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। মত প্রকাশের স্বাধীনতা কতটা সুরক্ষিত, প্রশ্ন ব্যারিস্টার সারা হোসেনের। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হৃৎপিণ্ড ও ফুসফুসের সংক্রমণ, এভারকেয়ার হাসপাতালে ২৪ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।